গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 18th অগস্ট 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের গতকালে ডাব্লিউবিপি অল বেঙ্গল মক টেস্ট হয়েছে সন্ধ্যাবেলা 8টার সময়। তার রেজাল্ট আজকে টেলিগ্রামে পাবলিশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর আজকে সন্ধ্যাবেলা 8টা থেকে তোমাদের রয়েছে পিএসসি ক্লার্কশিপের অল বেঙ্গল ফ্রি মক টেস্ট, যেটা তোমরা সবাই দিতে পারবে। ফুল লেন্থ মক টেস্ট, নিজেদের প্রিপারেশন কীরকম চলছে সেটা বোঝার জন্য। তো সবাই রেডি হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাপের লিঙ্ক দিয়েছি, ডিসক্রিপশন বক্সেও অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। অ্যাপে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও। এই অ্যাপেই তোমাদের মক টেস্টটা হবে। অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে গেলেই তোমরা মক টেস্টটা দেখতে পারবে। ঠিক 8টা থেকে তোমাদের স্টার্ট হবে। 8 PM থেকে 9 PM এর মধ্যে তোমরা মক টেস্টটা দেবে, তার কারণ এটা লাইভ মক টেস্ট হবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। এই অ্যাপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আদারওয়াইজ গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকে ইংরাজি ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে দেওয়া হয়নি, একটু টেকনিক্যালের জন্য। তোমাদের নেক্সট দিন থেকে এটা দেওয়া হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আজকে কি আছে? ডিআরডিও সফলভাবে দূরপাল্লার মানে লং রেঞ্জের গ্লাইড বোম পরীক্ষা করেছে রিসেন্টলি। এটার নাম কি? দেখো, এই বোমটার নাম হচ্ছে গৌরব। এই হচ্ছে সেই গৌরব। আমাদের ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতীয় বিমান বাহিনীর SU-30 MK-1 থেকে লং রেঞ্জ গ্লাইড বোমা গৌরবের প্রথম পরীক্ষা সফলভাবে করেছে। গৌরব হলো একটা মানে বায়ুচালিত 1000 কেজি ক্লাস গাইড বোমা, যেটা দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটা উড়িষ্যার উপকূলে পরীক্ষা করা হয়েছিল। আর আজকে তোমাদের একটা কথা বলে দিই, আজকে 9টা থেকে তোমাদের স্ট্যাটিক জিকের একটা ক্লাস হবে, যেটা তোমাদের শনিবারে হতো, বাট যেহেতু ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডটা তোমাদের আগের দিনে দেওয়া হয়েছে, ওই ক্লাসটা হয়নি। তো ওইটা আজকে 9টা থেকে হবে লাইভ। আমি তোমাদেরকে লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, বা টেলিগ্রামেও শেয়ার করা আছে, তোমরা ওটা থেকে জয়েন করে নিও, কেমন? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের, ভারতের পরবর্তী প্রতিরক্ষা সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পরবর্তী প্রতিরক্ষা সচিব, তো এখানে রাজেশ কুমার সিং পরবর্তী প্রতিরক্ষা সচিব হয়েছেন। 31 অক্টোবর 2024 বর্তমান প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানের অবসর গ্রহণের পর ইনি দায়িত্ব নেবেন। তারপরে ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাষ্ট্রপতির সচিব হয়েছেন দীপ্তি উমাশঙ্কর। খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট এগুলো, তোমাদের আসে পরীক্ষাতে প্রচুর। দীপ্তি উমাশঙ্কর 31 অক্টোবর 2024 পর দায়িত্ব গ্রহণ করবেন, রাজেশ বর্মার পদত্যাগের পরে। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? নাগারাজু মাদ্দিরালাকে। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগের সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে? মনোজ গোভিলকে। গৃহায়ন আর নগর বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে কাকে নিয়োগ করা হয়েছে? কাটি কি থালা শ্রীনিবাস। প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট, ভালো করে মনে রাখবে। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে আমরা যদি দেখি, দ্রৌপদী মুর্মু বর্তমানে আমাদের ভারতের রাষ্ট্রপতি, 15তম রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, এবং উপজাতীয় বললে প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি। 2022 সালে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে ইনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং 2022 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনটা ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিভা পাটিলের পরে ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে মানে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন। সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে। আর রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স কত হতে হয়? কমপক্ষে 35 বছর বা তার বেশি হলেও হবে। রাষ্ট্রপতির যোগ্যতা কি? একজন প্রার্থীকে রাষ্ট্রপতি হতে গেলে তাকে ভারতের নাগরিক হতে হবে, তার বয়স ন্যূনতম 35 বছর হতে হবে, লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার শর্তে তাকে যোগ্য হতে হবে। আরো দেখো, রাষ্ট্রপতির সম্পর্কিত যেসব আর্টিকেলগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তার মধ্যে 52 নম্বর ধারায় প্রত্যেকটা ধারা তোমাদের পরীক্ষায় আসে। আমি তোমাদের বলছি, এসএসসিতে এখানে প্রত্যেকটা ধারা নিয়ে পরীক্ষাতে প্রশ্ন এসেছে, ঠিক আছে? এনটিপিসি যদি যা প্রিপারেশন নিয়ে থাকো তোমরা, বা এসএসসি, সেক্ষেত্রে এই প্রত্যেকটা ধারা তোমাদেরকে একটু করে রাখতে হবে, বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষেত্রে।
যেমন 52 নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত, 53তে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা, 54 রাষ্ট্রপতি নির্বাচন, 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, 56 রাষ্ট্রপতি পদের মেয়াদ, 57 পুনর্নির্বাচনের যোগ্যতা, 58 রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা, 59 রাষ্ট্রপতি পদের শর্তাবলী, 60 রাষ্ট্রপতির শপথ বা প্রত্যয়ন, 61তে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি, 62তে রাষ্ট্রপতির পদে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময়, 65তে উপরাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসাবে কাজ করা বা তার কার্য সম্পাদন করা, 71-এ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়, 72-এ রাষ্ট্রপতির ক্ষমা ইত্যাদি মঞ্জুর করার ক্ষমতা এবং কিছু ক্ষেত্রে সাজা স্থগিত, মকুফ বা কমানোর ক্ষমতা। এছাড়া 74-এ রাষ্ট্রপতিকে সাহায্য আর পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ, 75-এ মন্ত্রীদের জন্য অন্যান্য বিধান যেমন একটি নিয়োগ, শর্তাবলী, বেতন ইত্যাদি, 76-এ ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে, 77-এ ভারতের সরকারের ব্যবসা পরিচালনা, আশেপাশে এগুলোও করে রাখবে। রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব, এগুলো 78-এ, 85-তে সংসদের অধিবেশন স্থগিতকরণ আর বিলুপ্তি, 111-এ সংসদ দ্বারা পাশ করা বিলগুলোতে সম্মতি, 112-এ কেন্দ্রীয় বাজেট বা বার্ষিক আর্থিক বিবৃতি, 123-এ অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতির ক্ষমতা, আর 143-এ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা রাষ্ট্রপতির ক্ষমতা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের 15ই আগস্ট থেকে 20 আগস্ট যারা যারা নতুন রয়েছে, 15ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত তোমাদের একটা স্বাধীনতা দিবস আর রাখি বন্ধন স্পেশাল অফার চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পেড ব্যাচগুলোতে। পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, প্রাপ্তি ব্যাচ, বুলেট ব্যাচ আর এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, যেটা ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই তোমাদের ফাউন্ডেশন ব্যাচ। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিওয়াই কিউজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের। এবং এগুলোর যে প্রাইসগুলো সেগুলোর অনেক ডিসকাউন্ট তোমাদের এই 20 আগস্ট পর্যন্ত রয়েছে। তো এটাই তোমাদের জয়েন করার সঠিক সময়। তোমরা 20 আগস্টের আগে এগুলোতে জয়েন করে নেবে এবং রেসপেক্টিভ ডিসকাউন্ট কোডগুলো তোমাদের ইউজ করতে হবে, তাহলেই তোমরা এই ডিসকাউন্টগুলো পেয়ে যাবে। কুপন কোডের জায়গায় WBP78 লিখলে তোমাদের এখানে অনলি 799-এ তোমরা পরিবর্তন ব্যাচ জয়েন করতে পারবে। ঠিক একই রকমভাবে PSC 78 ইউজ করলে 899-এ ক্লার্কশিপ ব্যাচ, SSC 78 ইউজ করলে 999-এ প্রাপ্তি ব্যাচ SSC ফাউন্ডেশন, RRB 78 ইউজ করলে 899-এ বুলেট ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন, আর RS 78 ইউজ করলে 1099 SSC রেলওয়ে কম্বো ব্যাচ তোমরা জয়েন করতে পারবে। ফার্দার কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা কল করো, কল না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখো, কিংবা আমাদের অ্যাপের ডাউট সেকশন এখানে হেল্প চ্যাট রয়েছে, এখানেও তোমরা হেল্প নিতে পারো। এখানে পেড কোর্সেসে গেলে তোমরা ডেমো ক্লাস, ডেমো PDF সব কিছু দেখতে পারবে। ফার্দার ডিসকাশনের জন্য অবশ্যই এই হেল্প চ্যাট অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নাও। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অথবা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তারপরে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে দীপ্তি গৌর মুখোপাধ্যায়কে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? চন্দ্রশেখর কুমারকে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সেবা বিভাগের সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নাগারাজু মাদ্দিরালা। একটু আগেই আমরা দেখলাম। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিবেক যোশী। বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমরদীপ সিং ভাটিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের বিশেষ দায়িত্বে কর্মকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পুণ্য সলীলা শ্রীবাস্তব। বর্তমান সচিব অপূর্ব চন্দ্র 30শে সেপ্টেম্বরে অবসর নেবেন, তারপরেই এই সচিব মানে মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নেবেন আর কি। নেক্সট, হিমাচল প্রদেশে প্রথম সরকার চালিত রোপওয়ে কোন স্থানে চালু হতে চলেছে? এটা চালু হতে চলেছে মান্ডিতে। হিমাচল প্রদেশ খুব তাড়াতাড়ি মান্ডি জেলার বগলামুখী মন্দিরে তীর্থযাত্রীদের জন্য প্রথম সরকার চালিত রোপওয়ে তৈরি করছে। লক্ষ্য ভক্ত আর পর্যটকদের আগমনে সহায়তা করা, এটার প্রধান লক্ষ্য। একটা অস্ট্রিয়ান কোম্পানি এটা তৈরি করছে। রোপওয়ের দূরত্ব 750 মিটার। চণ্ডীগড় মানালি হাইওয়ের একটা বিন্দুকে পাণ্ডহ বাঁধ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত শ্রদ্ধেয় বগলামুখী মন্দিরের সাথে এটা সংযুক্ত করে। প্রত্যেকটা কেবিনে 16 জন থাকতে পারবে, এরকম ভাবে হচ্ছে আর কি। ভ্রমণের সময় 3 মিনিটের মধ্যে ওখানে চলে যেতে পারবে।
বগলামুখী মন্দির দেবী বগলামুখীকে উৎসর্গীকৃত একটা উল্লেখযোগ্য হিন্দু মন্দির, এটা মনে রাখবে, যিনি হিন্দু ধর্মের 10টা তান্ত্রিক দেবীর একটা দল, 10 মহাবিদ্যার একজন। তারপরে মধ্য আর উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প কোথায় অবস্থিত? মধ্য আর উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প রয়েছে কোথায়? ওমকারেশ্বরে। মধ্যপ্রদেশ ওমকারেশ্বর 90 মেগাওয়াট উৎপাদন করে মধ্য উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌর প্রকল্প চালু করেছে এরকম একটা। এটা ওমকারেশ্বর বাঁধের পিছনে জলে বিকশিত হয়েছে, মানে জলে তৈরি হয়েছে আর কি। ওমকারেশ্বর বাঁধের পিছনে তৈরি হয়েছে। 646 কোটি টাকা ব্যয়ে প্রথম 5 বছরে 5 মিলিয়ন ইউনিট উৎপাদন যাতে করা যায় সেই লক্ষ্য নিয়ে করা হয়েছে। প্রথম 5 বছরে প্রথম বছরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রথম বছরে 5 মিলিয়ন ইউনিট এবং 25 বছরে 4,629.3 মিলিয়ন তৈরি করার লক্ষ্যে। নেক্সট, কোন দেশের বিমান বাহিনী উদরা শক্তি 2024 মহড়ার আয়োজন করেছে? উদরা শক্তি 2024 মহড়ার আয়োজন করেছে মালয়েশিয়া বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনী দল মালয়েশিয়ায় উদরা শক্তি 2024 অনুশীলনে সফল অংশগ্রহণ করেছিল। মানে আমাদের ভারতীয় বিমান বাহিনীর সাথে মালয়েশিয়া বিমান বাহিনীর এটা হয়েছে। যুদ্ধ বিমান যেগুলো আমাদের নিযুক্ত ছিল এই মহড়ায় সেগুলো হচ্ছে IAF এর Su-30 Mk1। মহড়ার প্রাথমিক ফোকাস ছিল অপারেশনাল স্কিল বাড়ানো এবং উভয় বিমান বাহিনীর প্রযুক্তিগত মানে টেকনোলজিক্যাল স্কিল বাড়ানো আর কি। নেক্সট, আরশাদ নাদিম প্যারিস অলিম্পিকে তার পারফরমেন্সের জন্য কোন ধরনের পুরস্কারে ভূষিত হয়েছেন? হিলাল-ই-ইমতিয়াজ এই পুরস্কারে ভূষিত হয়েছেন আরশাদ নাদিম প্যারিস অলিম্পিকে তার পারফরমেন্সের জন্য। 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে সোনা পেয়েছেন আমরা জানি। পাকিস্তানের একটাই পদক এসেছিল, এই গোল্ড, এবং এটার জন্য ভারতের থেকে অনেক র্যাঙ্ক এগিয়ে গেছিল স্কোরে, মানে মেডেল টেবিলে অনেক আগে ছিল পাকিস্তান, যেহেতু একটা গোল্ড ছিল। আরশাদ নাদিমকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিলাল-ই-ইমতিয়াজ দিয়ে সম্মানিত করা হয়েছে। এটা হলো পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বেসামরিক এবং সামরিক কর্মী উভয়কেই দেওয়া হয় পাকিস্তান সরকার কর্তৃক এটা। সাহিত্য, শিল্পকলা, খেলাধুলা, চিকিৎসা, বিজ্ঞান, সামরিক পরিষেবার মতো ক্ষেত্রগুলোতে অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কার পাকিস্তান সরকার দিয়ে থাকে। 1957 সাল থেকে দিচ্ছে এটা। 17তম দিব্য কলা মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা আসে প্রচুর পরীক্ষাতে। দিব্য কলা মেলা 17তম এবারে হচ্ছে রায়পুর, ছত্তিশগড়ে। ডক্টর বীরেন্দ্র কুমার ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রী রয়েছেন বর্তমানে। তো ইনি 17ই আগস্ট 2024 ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে 17তম দিব্য কলা মেলার উদ্বোধন করেছেন। 2022 সালে ভারত সরকার প্রতিবন্ধী মানে দিব্যাঙ্গ শিল্পীদের তাদের পণ্যের বাজারে অ্যাক্সেস প্রদান করে অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য দিব্য কলা মেলা শুরু করেছিল। এটা তাদের ক্ষমতা বিকাশেরও লক্ষ্য রাখে। ভারত সরকারের সামাজিক ন্যায় আর ক্ষমতায়ন মন্ত্রক প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ দিব্যাঞ্জন দ্বারা 17তম দিব্য কলা মেলার আয়োজন করেছে। সপ্তাহব্যাপী 16 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত এটা হয়েছে, মানে হচ্ছে আর কি। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ কন্নড় চলচ্চিত্রের পুরস্কার পেল কোনটা? দেখো, এটা KGF চ্যাপ্টার 2 পেয়েছে। তোমাদের আগের দিন এটা সম্পর্কে আমি ডিটেলস ক্লাস করেছি। ডিরেক্টর প্রশান্ত নীল, প্রডিউসার বিজয় কিরগান্দুর। তারপরে গতিশক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? গতিশক্তি বিশ্ববিদ্যালয় এটা রয়েছে ভাদোদারায়, গুজরাট। এয়ারবাসের সহযোগিতায় গতিশক্তি বিশ্ববিদ্যালয় নতুন দিল্লিতে বিমান চলাচল সেক্টরের জন্য প্রথম নির্বাহী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এটা ভারতের প্রথম পরিবহন বিশ্ববিদ্যালয়, পূর্বে ন্যাশনাল রেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউট ছিল এটা ভাদোদারাতে রয়েছে গুজরাটের। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন প্লেটো, আর কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাকবি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতু কোনটা? আর 1922 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনে সভাপতি কে ছিলেন? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। আজকে 9টা থেকে কিন্তু তোমাদের লাইভ ক্লাস হবে স্ট্র্যাটেজিকের, সবাই জয়েন করে নিও, আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো 17 আগস্টে কি কি কোয়েশ্চেন ছিল, কতগুলো উত্তর করতে পারো। সম্প্রতি দেশের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গোবিন্দ মোহন। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান কে পেয়েছেন? নিত্যা মেনন আর মানসী পারেখ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নতুন এনফোর্সমেন্ট ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
রাহুল নবীন। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মর্নে মর্কেল। আচ্ছা, 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোনটা? কাবেরী অন্তর্ধান। জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পি হরিশ। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতার সম্মান কে পেয়েছেন? ঋষভ শেঠি। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে নিম্নের কোন ছবি? আট্টাম বা আত্মাম। ডক্টর রাম নারায়ণ আগরওয়াল, যিনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? বিজ্ঞান। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট পুরস্কার জিতে নেওয়া কান্তারা কোন ভাষার চলচ্চিত্র? কন্নড়। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। তোমরা পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট 8টার সময় সবাই দিয়ে দিও, আমি টেলিগ্রামে ডিটেলস শেয়ার করে রেখেছি, ওখান থেকেই তোমরা দিতে পারবে। আর আমাদের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করে নাও, যারা যারা নতুন রয়েছে ডাউনলোড করে করনি, কেননা তোমাদের একদম 8টা থেকে স্টার্ট হবে এবং 9টার মধ্যে এটা শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা লাইভ মক টেস্ট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে।